আমায় আমায় ফেলে চলে যাবেন আপনি। যাওয়ার আগে আমার গলায় ছুরি বসিয়ে দিয়ে যাবেন। আমার বেঁচে মরে থাকার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। সত্যেন্দ্র এ কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কি সর্বনাশ! এমন ব্যাপার, তলে তলে এই কাণ্ডটি ঘটেছে, তা তো সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি। পূর্ববঙ্গের এক শান্ত নদী তীর, ভাদ্রের ভরা নদী আর মেঘলা আকাশ। সেই নদীর ধারের এক বাংলোয় বসে পাইপ মুখে আভিজাত্যের মোড়কে নিজেকে ঢেকে রাখা এক যুবক, ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যেন্দ্রনাথ। একা, বিপত্নিক এবং কিছুটা সাহেব খেসাই মানুষের একঘেয়ে জীবনে হঠাৎ একদিন বসন্তের বাতাসের মতো এসে হাজির হলেন এক রহস্যময়ী নারী, মিস সুবালা মজুমদার, পেশায় লেডি ডাক্তার। কিন্তু সমাজ কি সহজে মেনে নেয় এক অসূর্য স্পর্শা বঙ্গ ললনার এমন স্বাধীন বিচরণ? শহরের অলিগলি আর কফিখানায় যখন শুরু হলো কানাঘুষো, তখন সত্যেন্দ্রনাথের বন্ধু সুরেশবাবু দিলেন এক অশুভ সংকেত। বন্ধুত্ব আর বদনামের দোলাচলে দাঁড়িয়ে সত্যেন্দ্রনাথ কি পারবেন সুবালার মর্যাদা রক্ষা করতে, নাকি লোকলজ্জার ভয়ে হারিয়ে যাবে এক অস্ফুট প্রেমের অঙ্কুর? তবে শুরু করা যাক আজকে আমাদের নিবেদন ছোট গল্পের জাদুকর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি গল্প, লেডি ডাক্তার। পূর্ববঙ্গে নদীতীর একটি অনতি প্রশস্ত বাংলো গৃহের বারান্দায় ইজি চেয়ারে বসে ইংরেজি পায়জামা স্যুট পরিহিত পঞ্চবিংশ বর্ষীয় একজন সুশ্রী যুবক প্রাভাতিক চা পান করছিলেন। যুবকের নাম সত্যেন্দ্রনাথ ঘোষ। ইনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই মহকুমায় দ্বিতীয় হাকিম। এনার বাবা একজন নামজাদা প্রথম গ্রেডের ডেপুটি ছিলেন। কর্ম থেকে অবসর গ্রহণ করবার সময় সাহেবদের ধরে সদ্য বিয়ে পাশ করা এই জ্যেষ্ঠ পুত্রটিকে ডেপুটিগিরিতে ভর্তি করিয়ে দিয়ে 6 মাস পরে তিনি নিশ্চিন্ত মনে পরলোক যাত্রা করেন। সে আজ থেকে 3 বছর আগের কথা। ভাদ্র মাস, নদীটি কুলে কুলে পূর্ণ। দূরে 3-4খানি জেলে নৌকো দেখা যাচ্ছে। আকাশ মেঘভারে স্তম্ভিত। নদীর অপর পাড়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। বারান্দার নিচেই ফুল বাগান, শ্বেত, রক্ত, নীল, নানা বর্ণের দেশীয় বিলাতি ফুল ফুটে রয়েছে। রাত্রে বৃষ্টির জলে ফুলের মধু ধুয়ে গেছে। ভ্রমরেরা নিরাশ মনে গুনগুন স্বরে বিলাপ করতে করতে উড়ে বেড়াচ্ছে। ছেঁড়া বাঁশের বেড়া দিয়ে বাগানটি ঘেরা। বেড়ার গায়ে ঝুমকোলতা উঠে বাসা বাঁধছে। বাগানের শেষে কাঠের ফটক। সত্যেন্দ্রনাথ পুরো দস্তুর সাহেব না হলেও অত্যন্ত সাহেবী ভাবাপন্ন, অর্থাৎ সংক্ষেপে সে একজন ভাবাপন্ন সাহেব। বাবু বললে সে রেগে ওঠে না, কিন্তু সাহেব নামে অভিহিত হইলে খুশি হয়। বাড়িতে ধুতি পরতে বিশেষ আপত্তি নেই, কিন্তু পাজামা স্যুটই সুরুচিসম্মত মনে করে। 5 ব্রাহ্মণ আছে, সে যথাশাস্ত্র হিন্দু মতেই পাক করে। কিন্তু কখনো খানসামা খলিল মিয়া মুরগি রেঁধে আনে এবং টেবিলের ওপর ছুরি কাঁটা চামচ দিয়ে খানা সাজিয়ে দেয়। এই বাংলোয় সত্যেন্দ্রনাথ একাকী বাস করে। সে বিপত্নিক, আর কেউ আত্মীয় স্বজনও এখানে নেই। চা পান শেষ করে সত্যেন্দ্র বেহারাকে ডাকে। আদেশ অনুসারে সে তার পাইপ, তামাকের টিন ও দেশলাই এনে দিল। পাইপ সাজিয়ে সত্যেন্দ্র নীরবে বসে ধূমপান করতে লাগলো। পাইপ মুখে করলে ইংরেজি কাপড় পরা বাঙালিকে অনেকটা ঠিক সাহেবের মতো না হোক, অন্তত ফিরিঙ্গির মতো দেখায়। তুমি বাঙালি ভদ্র সন্তান, যতই কেন ইংরেজি কাপড় পরো না, তোমার মুখের লালিত্যটুকু, বুদ্ধি ও সৌজন্যের আভাটুকু তোমার বাঙালিত্ব ধরিয়ে দেবে। কিন্তু পাইপটি দাঁতের মধ্যে চাপলেই মুখভাবের কিঞ্চিত পরিবর্তন ঘটে। তার মধ্যে একটু কাঠখোট্টা গোছের দেখায় মনে হয়। অতল্প কারণেই হয়তো এ ড্যাম বলে গর্জন করে উঠবে। তাই বেচারি সত্যেন্দ্রনাথ অনেক কষ্টে পাইপ সেবন অভ্যেস করেছে। যখন প্রথমে সাহেবগিরিতে প্রবৃত্ত হয়ে পাইপ ধরেছিল, সে কি সামান্য কর্মভোগ? প্রথমবার পাইপ খাবার পর ছুটে বারান্দার প্রান্ত দেশে গিয়ে সে এমন একটি কার্য করে ফেলল, যার নাম করা ভদ্র সমাজে নিষিদ্ধ।
মাথায় ঘটি ঘটি করে ঠান্ডা জল ঢেলে বিছানায় পড়ে 2 ঘন্টা 2 পাখার বাতাস খেয়ে ঘুমিয়ে তবে সে সুস্থ হয়। তখন অনেক দাম দিয়ে খুব নরম তামাক কিনেই আনত। তথাপি ধুমে তার জিহ্বা একেবারে জ্বলে যেত, এত জ্বলে যেত যে লবণাক্ত ব্যঞ্জনাদি খেতে গিয়ে চোখ থেকে জল পড়তে থাকত। এখন সেসব দিন কেটে গেছে। নরম তামাক এখন তার আর ভালো লাগে না। একখানা সচিত্র বিলাতি মাসিকপত্রের পাতা উল্টাতে উল্টাতে সত্যেন্দ্র ধূমপান করতে লাগলো। ক্রমে বেলা 8টা বাজল। মেঘ কেটে একটু রৌদ্রের আভাস দেখা দিল। আন্দালি পোস্ট অফিস থেকে সত্যেন্দ্রর ডাক আনলো একটা সংবাদপত্র, একটা ইংরেজ দোকানের মূল্য তালিকা, একটা বাড়ির চিঠি, আর একটা চিঠির খামে মেইলি ছাঁদের অপরিচিত হস্তাক্ষরে ঠিকানা লেখা। কৌতূহলবশত শেষোক্ত চিঠি সত্যেন্দ্র প্রথমে খুলে পাঠ করল। তাতে এইরূপ লেখা ছিল: কলিকাতা। মহাশয়, দয়া করে আপনি আমাকে যে নিয়োগপত্র পাঠিয়েছেন তা প্রাপ্ত হয়েও আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কারণ কাল এখান থেকে রওনা হয়ে পরশু শনিবার সকালে 7টার গাড়িতে সেখানে পৌঁছাবো। ও অঞ্চলে আমি কখনো যাইনি, সমস্তই আমার অপরিচিত। সেখানে লেডি ডাক্তারের জন্য কোনো বাসস্থান নির্দিষ্ট আছে কি না আমি জানি না। যদি না থাকে তবে আমি কোথায় গিয়ে উঠবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমার সৌভাগ্যবশত আপনি বাঙালি ভদ্রলোক। আপনি যখন হাসপাতাল কমিটির সেক্রেটারি, তখন আশা করি নতুন স্থানে পৌঁছে আমার কোনো অসুবিধায়ও পড়তে হবে না। আপনি বোধহয় সেখানে সপরিবারে বাস করছেন। অতএব যদি আপনাদের অসুবিধা না হয় তবে সেখানে নেমে 2-1 দিন আপনার বাসায় আমি স্থান পেতে পারি না কি? সেই 2-1 দিনে আমি নিজের বাসা ঠিক করে নেব। আমি আমার আয়াকে সঙ্গে নিয়ে যাব, সে আমার পাকাদি করতে পারে। দয়া করে আমার জন্য একজন মুসলমান খানসামা ঠিক করে রাখবেন। আপনাকে এই সকল কষ্ট দিতে আমি বাধ্য হলাম। আশা করি আমার অপরাধ গ্রহণ করবেন না আপনি। আর একটি কথা বলতে সাহস করতে পারি কি? আমি অসহায় স্ত্রীলোক, সেখানে স্টেশনে নামবো। আপনার বাসা খুঁজে নিতে সমর্থ হব কিনা আমি জানি না। যদি দয়া করে গাড়ির সময় স্টেশনে আসেন তবে অত্যন্ত উপকৃত হব আমি। বিনীতা, কুমারী সুবালা মজুমদার। পত্রখানা বাংলায় লেখা বলে সত্যেন্দ্রনাথ প্রথমে একটু ক্ষুণ্ণ হলো, তবে খামের ঠিকানা দেখে কিঞ্চিত সান্ত্বনা পেল। তাতে বাবু লেখা নাই, স্কোয়ার লেখা আছে। ভাবল ইংরেজিতে বোধহয় তাদৃশ্য উৎপন্ন নই, তাই বাংলায় লিখেছে। আমাকে অসম্মান করা নিশ্চয়ই তার উদ্দেশ্য নয়। ঠিকানায় ইংরেজি লেখার ছাঁদটি অনেকক্ষণ ধরে সে দেখতে লাগলো। লেখাটি দেখতে দেখতে সত্যেন্দ্রর মনে একটি অপূর্ব রসের সঞ্চার হলো। সে বঙ্গ ললনারা আমাদের ঠান্দির কালে একেবারেই নিরক্ষর ছিল। আমাদের মা মাসির আমলে কোনো মতে চিঠিপত্র লিখতে, রামায়ণ মহাভারত পড়তে পারত মাত্র। যারা বর্তমানকালে মাসিক পত্র উপন্যাসের অক্লান্ত পাঠক হলেও এখনও চিঠি লিখতে বানান ভুল করে, সেই জাতীয় একজন পরিষ্কার ইংরেজি হরফে ঠিকানা লিখছে। সত্যেন্দ্রর মনে একটা নতুনত্বের আকাঙ্ক্ষা জেগে উঠতে লাগলো। যে জাতীয় বাঙালি মেয়ের সাথে সে পরিচিত, যারা শাড়ির নিচে সেমিচ পরে, কোমরে রেশমি রুমালও ঝোলায়, কিন্তু জুতো পায়ে দেওয়া খ্রিস্টানি মনে করে, এই সুবালা সে জাতীয় মেয়ে নয়। সে শ্রীমতী সুবালা দাসী নয়, মিস মজুমদার। পায়ে জুতো মোজা আছে, মুখে ঘোমটা নেই, ঘোড়ার গাড়ির দরজা বন্ধ করে না। সে মা ঠাকুরন নয়, দিদিমণি নয়, মেম সাহেব। আকাশে মেঘ আবার বেড়ে উঠল, নদীর বুকে ঢেউ বেশি করে খেলতে লাগলো, বাগানে লাল গোলাপগুলি বাতাসে বেশি করে দুলতে লাগলো, আর সত্যেন্দ্রর মনে ধীরে ধীরে একটা কল্পনা মূর্তি গড়ে উঠতে লাগলো। পরদিন সকালে সত্যেন্দ্রনাথ অপেক্ষাকৃত শীঘ্রই বিছানা ছাড়ল। আজ 7টার গাড়িতে মিস মজুমদার সুবালা আসবেন। তাড়াতাড়ি চা পান শেষ করে দর্পণের সম্মুখে দাঁড়িয়ে অতি যত্নে নিজ ক্ষৌরকর্ম আরম্ভ করল। তা শেষ হলে মুখ হাত পা ধুয়ে সাবধানে বেশ বিন্যাস করতে লাগলো। যখন 6:45 তখন ঘোষ সাহেব প্রস্তুত, পাইপ মুখে দিয়ে ছড়ি হাতে করে স্টেশন অভিমুখে চলল। চিঠিখানি পেয়ে গতকাল বেচারি ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিল।
মিস মজুমদার যা মনে করেছেন তার বাসায় স্ত্রী কন্যা আছে, সে কথা তো দুর্ভাগ্যবশত সত্য নহে। তার বাংলোয় স্থান অবশ্য যথেষ্টই আছে, কিন্তু একা ঘরে একজন অপরিচিতা অনাত্মীয়া আনা কি উচিত? লোকে কি বলবে? আর সে যুবতী বা সম্মত হবে কেন? তবে সুবালাকে কোথায় তোলা যায়? সাব ডিভিশনাল অফিসার সুরেশবাবু নিজে তত হিন্দু না হলেও তার গৃহিণীটি বিলক্ষণ নিষ্ঠাবতী। তিনি এই জুতো মোজা লেস ব্রোচ ধারিণীকে আদর আপ্যায়ন করে অন্তঃপুরে স্থান দেবেন এমন আশা নেই। তবে সে বেচারির কি উপায় হবে? এক ডাক বাংলো আছে, কিন্তু ডাক বাংলোয় থাকতে প্রতিদিন 5-6 টাকা পড়ে। সে গরিব তো, মোটেই 60 টাকা বেতন আসে। যদি বাসা খুঁজে পেতে 2-4 দিন বিলম্ব হয়, সে কি পেরে উঠবে? হ্যাঁ, ঠিক হয়েছে, এবার সত্যেন্দ্রর মাথায় বুদ্ধি এসেছে। সুবালাকে এনে ডাক বাংলোতেই তোলা হবে। চাটা মাত্র ডাক বাংলোর খানসামা যোগাবে, বাকি সমস্ত খাদ্যদ্রব্য সত্যেন্দ্র নিজ বাংলো থেকে পাঠিয়ে দেবে। তাতে ব্যয় অনেক সাশ্রয় হবে। দৈনিক 2 টাকার অধিক ডাক বাংলোয় লাগবে না, তা সুবালা অনায়াসেই দিতে পারবে। গতরাত্রে অনেকক্ষণ অবধি বিনিদ্র অবস্থায় উত্তরূপ চিন্তা করে সত্যেন্দ্র এই সমস্ত স্থির করে রেখেছে। ভাবতে ভাবতে অধিক রাত্রে তার মাথা এমন গরম হয়ে উঠেছিল যে নিদ্রা আর কিছুতেই আসে না। স্নানকক্ষে গিয়ে হাত পায়ে ঠান্ডা জল ঢেলে মুখ কান বেশ করে ধুয়ে এসে তবে কোনো মতে একটু ঘুমিয়েছিল। স্টেশন অধিক দূরে নয়, ওই 10 মিনিটের মধ্যেই সত্যেন্দ্র প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। গাড়ি যখন ভীষণ গর্জনে স্টেশনে প্রবেশ করতে লাগলো, তখন তার বক্ষ মাঝে কে যেন প্রবল নৃত্য জুড়ে দিল। গাড়ি আসলে মধ্যম শ্রেণীর স্ত্রীলোকগণের কামরা থেকে সুবালার আয়া মুখ বাড়িয়ে কুলি কুলি করে চিৎকার করতে লাগলো। সত্যেন্দ্র সেই দিকে গেল, দেখলো আরে ছি, ঘাগরা পরা আয়া নয়, শাড়ি পরা একটি বাঙালি ঝি নামছে। তৎপশ্চাৎ সুবালাও নামলো। সত্যেন্দ্র দেখলো বাদামি রঙের পার্সি শাড়ি পরা, গায়ে সেই রঙের আলপাকা জ্যাকেট, মাথায় লেস। 19-20 বছরের একটি গৌরাঙ্গী যুবতী চকিত দৃষ্টিতে কাকে যেন অন্বেষণ করছে। সত্যেন্দ্র তৎক্ষণাৎ অগ্রসর হয়ে মাথা থেকে টুপি তুলে বলল, Have I the pleasure of speaking to Miss Majumdar? সুবালা দুপদ অগ্রসর হয়ে একটি ছোট নমস্কার করে বলল, নমস্কার, আমি সুবালা। মিস্টার ঘোষ কি আপনাকে পাঠিয়েছেন? আমি মিস্টার ঘোষ। হো হো, আপনি? আমি ভেবেছিলাম আপনি তার ছোট ভাইটাই। আপনি যে নিজে এত কষ্ট করে এসেছেন, হে আমার আশাতীত। কষ্ট কিছু নয়, আনন্দ। গাড়িতে আপনার কিছু অসুবিধা হয়নি তো? না না, বিশেষ কিছু নয়। ইতিমধ্যে কুলিরা সুবালার জিনিসপত্র মাথায় তুলে নিয়েছিল। সত্যেন্দ্র জিজ্ঞাসা করল, ব্রেক ভ্যানে কিছু আছে? না, ব্রেক ভ্যানে কিছু নেই। একখানা নেওয়ারের খাট, 2খানা টেবিল, একটা আলমারি আর 4খানা চেয়ার মালগাড়িতে বুক করে দেওয়া হয়েছে। সেগুলো কতদিনে আসবে বলুন তো দেখি? মালগাড়িতে আসতে দেরি হয়, সপ্তাহ খানেক তো লাগবেই। আপনি আসুন। সুবালা ধীরে ধীরে সত্যেন্দ্রর পার্শ্ববর্তিনী হয়ে চলল। স্টেশনের যত লোক এই নবপর্যায়ের জিপটির দিকে মুখ ব্যাদান করে চেয়ে রইল। পথে যেতে যেতে সুবালা জিজ্ঞেস করল, এখানে আপনার বাড়িতে কে কে আছেন? এখানে কেউ নেই। কেউ নেই? তবে আমি সেখানে কি করে যাব? সুবালার এই সংকোচ মিশ্রিত ভীতিটুকু দেখে সত্যেন্দ্র মনে মনে খুশি হল। বলল, আমার বাড়িতে তো আপনাকে নিয়ে যাচ্ছি না, আপনাকে ডাক বাংলোয় রাখবো। সুবালা শঙ্কিত হয়ে বলল, ডাক বাংলোয়? সে তো অনেক খরচ। সত্যেন্দ্র বলল, সেই জন্য আপনি ভাববেন না। সুবালা সত্যেন্দ্রর প্রতি কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিপাত করল। ক্রমে উভয়ে ডাক বাংলোয় এসে পৌঁছল। খানসামা এসে হাকিমকে সেলাম করে একটি কামরা খুলে দিল। সত্যেন্দ্র বলল, চা কা পানি তৈয়ারি হ্যাঁ? খানসামা বলল, হ্যাঁ হুজুর। লেডি ডক্টর আসছেন তা সত্যেন্দ্রর আদ্দালি পূর্বেই খানসামাকে বলে গিয়েছিল। সত্যেন্দ্র বলল, মেম সাহেব কা ওয়াস্তে চা লে আও। খানসামা জিজ্ঞেস করল, হুজুর, এ ছোট হাজরেকে নিয়ে আয়েঙ্গে না শুধু চা? বেচারি বাঙালি মুসলমান, হিন্দি মিন্দি তার ভালো আসে না, কিন্তু সাহেব লোকের সঙ্গে হিন্দি না বলে উপায় নেই। খানসামাকে ছোট হাজির আনতে আদেশ করে। সুবালার দিকে তাকিয়ে সত্যেন্দ্র বলল, আপনি তাহলে এখন মুখ হাত ধুয়ে চা খেয়ে একটু বিশ্রাম করুন। বেলা 11টার সময় আমার বাড়ি থেকেই আপনার ব্রেকফাস্ট আসবে।
আর যদি কিছু দরকার হয়, সুবালা বলল, বেশ, আপনার দয়া আমি কখনো ভুলব না। একটা কথা বলতে পারি কি? বলুন। দেখুন, ডাক বাংলোয় অনেক খরচপত্র। যদিও আপনিই খরচপত্র দেবেন বললেন, তবুও না হয় টাকা নষ্ট করা তো ঠিক নয়। যদি আপনার অসুবিধা না হয়, আজ বিকেলেই একটা বাড়ি ঠিক করলে হতো। সত্যেন্দ্র ভাবল, ডাকবাংলোর খরচ আমি দেব, কই এমন কথা তো আমি বলি নাই। সুবালা ভুল বুঝিল কেমন করে। তাই হোক, আমিই দেব এখন। প্রকাশ্যে বলল, আচ্ছা, বাড়ি খুঁজতে আজ লোক পাঠাবো। কাল থেকে আমায় কাজ আরম্ভ করতে হবে তো। আপনি এখন যাচ্ছেন, আবার সেই কাল আসবেন সকালে। সুবালার স্বভাব যেন ভাবী নৈরাশ্যপূর্ণ। সত্যেন্দ্র বলল, যদি কোনো দরকার থাকে। কাছে সরে গিয়ে মিনতির স্বরে সুবালা বলল, দেখুন, আমি এই অপরিচিত স্থানে এসেছি। এখানে আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমাকে একটু না দেখলে শুনলে। সত্যেন্দ্র স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি ওবেলা এসে আবার আপনার খবর নেব এখন। কটার সময় আসবেন? এই 5টা আন্দাজ। আপনি এখানে এসে আমার সঙ্গে চা খাবেন? বেশ। বলে টুপি উত্তোলন করে সত্যেন্দ্র বিদায় গ্রহণ করল। খানসামা চা ও ডিম নিয়ে আসলো। কামরায় প্রবেশ করে টেবিলের কাছে বসে ছোট হাজরি খেতে খেতে সুবালা বলল, খানসামা, জি হুজুর। আমি কে জানো? জি, আপনি মেম ডাক্তার। হ্যাঁ, আমি মেম ডাক্তার হয়ে এখানে এসেছি। তোমার বিবি কোথায়? এখানেই আছে হুজুর। ওই যে বাবুর্চিখানার পূর্বে টিনের ছাদ রয়েছে, ওই আমার সরকারি দেবা। অল্প পিতাংশ ছুরি দিয়ে টোস্টে মাখাতে মাখাতে সুবালা বলল, তোমার বিবির কি ছেলেপিলের কোনো রকম ব্যারাম হলে আমাকে তখনই খবর দেবে। আমি এসে দেখে দাওয়াই দেব। আমায় কিছু ফিস দিতে হবে না, বুঝলে? খানসামা সেলাম করে বলল। হুজুরের মেহেরবানি। সুবালা চা পান করতে লাগলো। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করল, যে বাবু আমায় সঙ্গে করে নিয়ে এলেন, উনি কে? খানসামা বলল, ঘোষ সাহেব এখানকার দ্বিতীয় হাকিম। মুন্সেফ না ডেপুটি? ডেপুটি। মাইনে কত? 250। ওর ছেলেপিলে কটি? কি জানি হুজুর, ওনার ছেলেপিলে তো এখানে কেউ থাকে না। তবে শুনেছি ওনার বিবি জিন্দা নেই, 1 বছর হলো মরেছে। সুবালা মনে মনে বলল। আপদ গেছে। প্রকাশ্যে বলল, আহা, বেচারি। বড়লোকের ছেলে? শুনেছি ওনার বাপও একজন ডেপুটি ছিল, 800 টাকা দরমা ছিল। সুবালা একটু মুচকি হেসে চোখ ঘুরিয়ে বলল, আচ্ছা খানসামা, ঘোষ সাহেবের স্বভাব চরিত্র কেমন বলো তো? খানসামা একটু নিস্তব্ধ থেকে বলল, হুজুর, আমরা গরিব নকচাকর, ওনারা বড় লোক হাকিম, ওনাদের স্বভাব চরিত্র কেমন করে জানবো? চা শেষ করে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সুবালা বলল। ঘোষ সাহেব মদ খান নাকি? খানসামা এবার যেন একটু বিরক্ত হয়ে বলল, এ, তাও আমি জানি না হুজুর। কাল সকালবেলা এসে আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব, সব দেখিয়ে শুনিয়ে দিব। টেবিল পরিষ্কার করে খানসামা চলে গেল। একটা আরাম কেদারায় বসে সুবালা বলল, ও কামিনী, আয় না, বুটজোড়াটা খুলে নে না, পা যে টাটিয়ে গেল রে। কামিনী জুতো খুলতে লাগলো। সুবালা বলল, শুনলি তো কামিনী, খানসামা যা যা বললে? শুনলাম তো। কীরকম বোধ হয়? জালে পড়বে? উম, মানুষটা বোকাশোকা রকমের বলেই বোধ হলো। দেখা যাক। বলে একটা রেলওয়ে সিগারেট ধরিয়ে সুবালা টানতে আরম্ভ করলো। 1 মাস কেটেছে, আর সপ্তাহখানেক পরেই পুজোর জন্য কাছারি বন্ধ হবে। সত্যেন্দ্র খাজনাখানায় বসে কাজ করছিল। বড় ডেপুটি সুরেশবাবু এসে পড়লেন। সত্যেন্দ্র, একটু এদিকে এসো তো। সত্যেন্দ্র উঠে সুরেশবাবুর সাথে বারান্দায় গেল। সুরেশবাবু চুপি চুপি বললেন, আজ সন্ধ্যার সময় আমার বঙ্গালয়ে এসো, একটা বিশেষ কথা আছে। সুরেশবাবুর মুখভাব যেন কিছু অপ্রসন্ন। তা লক্ষ্য করে সত্যেন্দ্র বলল, কেন, ব্যাপার কি? সেইখানেই বলবো। তুমি আসতে চাও? বেশ,
সুরেশবাবু স্বকার্যে গেলেন। সুরেশবাবু লোকটি শ্যামবর্ণ দোহারা চেহারা, চক্ষু দুটি বেশ বড় বড়, বুদ্ধিতে সমুজ্জ্বল, মাথার সম্মুখভাগে টাক পড়ে গেছে। একজন কার্যকুশল রাজপুরুষ বলে সরকারে তার বিশেষ খ্যাতি আছে। সত্যেন্দ্রকে ইনি বাল্যকাল থেকেই জানেন এবং বিশেষ স্নেহ করে থাকেন। তার বাবার সঙ্গে কয়েক স্থানে ইনি একত্র কাজ করেছেন। সুরেশবাবু আজ অমন তাগাদা করে কেন তাকে যেতে বললেন খাজনাখানায় ফিরে গিয়ে, তাই সত্যেন্দ্র চিন্তা করতে লাগল। তার মুখ আজ অমন অপ্রসন্নই বা কেন? পূর্বে সে অধিকাংশ দিনই সুরেশবাবুর বাংলোয় বসে সন্ধ্যা যাপন করত। এদিকে যাতায়াত খুবই কমে গেছে। তাই কি তিনি রাগ করেছেন? না, সেরূপ প্রকৃতির লোক তো তিনি নন। অন্য কিছু কারণ নিশ্চয়ই ঘটেছে। একটা বিশেষ কথা আছে বলেছেন। কি কথা? সুবালা ও তার সম্বন্ধে কোনো মিথ্যা রটনা সুরেশবাবুর কানে পৌঁছেছে কি? সত্যেন্দ্র মনে মনে এই প্রকার জল্পনা কল্পনা করতে লাগলো, কারণ শহরে যে একটা কানাকানি চলছিল তা নিয়ে সে অবগত ছিল। তা কানাকানির কিঞ্চিত কারণ ঘটেছে বই কি। ডাকবাংলোয় সুবলা অবস্থানকালীন প্রায় বিকেলে সত্যেন্দ্র সেখানে গিয়ে চা পান করত। একদিন রাত্রে সেখানে নাকি সে খানাও খেয়েছিল। তারপর সুবলার বাড়ি ঠিক হলে মাঝে মাঝে সেখানে গিয়ে সত্যেন্দ্র তার তত্ত্বাবধান করেছে। এদিকে ৩-৪ দিন বিকেলে সুবলাকে নিয়ে টমটম এসে হাওয়া খেতে বাইরে বেরিয়েছে। সন্ধ্যার পর ফিরে সুবলার বাড়িতেই নামে। সেখানে ২-১ পাত্র চা পান ও গল্পগুজব করে রাত্রি ৯টার সময় বাড়ি আসে। সুতরাং লোকে গুজব তুলে দিয়েছে ঘোষ সাহেব লেডি ডাক্তারকে বিবাহ করবেন। আজ কাছারি থেকে ফিরে সত্যেন্দ্র টমটম জুতিতে বলল না। জল যোগাদির পর ৬টার সময় সুরেশবাবুর বাংলোর অভিমুখে পদচালনা করল। পৌঁছতে দেখল বাংলোর সম্মুখে খোলা জায়গায় চেয়ার টেবিল প্রভৃতি বার করে সুরেশবাবু বসেছেন। সরকারি ডাক্তারবাবু ও মুসলমান সাব রেজিস্ট্রার সাহেবও সেখানে উপস্থিত। একজন ভৃত্য বড় হাত পাকা দুলিয়ে সকলকে হাওয়া করছে। সত্যেন্দ্রকে দেখে সাব রেজিস্ট্রার বললেন, ঘোষ সাহেবকে এখানে অনেকদিন পরে দেখলাম যে। বলে ডাক্তারবাবুর দিকে চেয়ে তিনি একটু গোপনেই হাসলেন। সত্যেন্দ্র এটুকু লক্ষ্য করল এবং রোষে তার ভ্রুযুগল কুঞ্চিত হয়ে উঠল। যথাসাধ্য আত্মসম্বরণ করে বলল, হ্যাঁ, কদিন আসতে পারিনি। সকলের জন্য ১-১ পাত্র চা আসলো। চা পান শেষে ডাক্তারবাবু ও সাব রেজিস্ট্রার বিদায় নিলেন। তখন অন্ধকার হয়ে আসছে। সুরেশবাবু ব্যঞ্জনকারী ভৃত্যকে বলল, रहने दो अभी पंखा का जरूरत नहीं है। ভৃত্য পাখা নিয়ে চলে গেল। নির্জন পাওয়া মাত্র সুরেশবাবু বললেন, ও হে সত্যেন্দ্র, এসব কি শুনছি বলো তো? কি শুনেছেন? তুমি নাকি বিবাহ করবে? সত্যেন্দ্র হেসে বলল, করি যদি, আমার এমনই কি বয়স হয়েছে? আমার চেয়েও বুড়ো কত কত লোক তো বিবাহ করে। সুরেশবাবু বললেন, না, তোমার বিবাহের বয়স গিয়েছে এমন কথা আমি বলছি নে। তবে না, যদি বিবাহ করতেই হয়। সত্যেন্দ্র বলল, যদি বিবাহ করতেই হয় তাহলে এই বেলা করাই ভালো নয়, ক্রমে বয়স তো আরো বেড়ে যাবে। সুরেশবাবু কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, না, হাসির কথা নয়। আসল ব্যাপারটা কি হয়েছে বলো দেখি। কিসের ব্যাপার? এই লেডি ডাক্তারের সঙ্গে তোমার বিয়ে, এই যে একটা গুজব রটেছে, এর আসল ব্যাপারটা কি? গুজব মাত্র। যারা গুজব রটিয়েছেন তাদের কল্পনা শক্তির তারিফ করতে হয়। তাহলে গুজবটা সত্যি নয় তো? নিশ্চয়ই নয়। কেন, আপনি কি সত্যি বলে মনে করেছিলেন? আমার তো সেই আশঙ্কাই হচ্ছিল। যা হোক, এটা যে সত্যি নয় শুনে আমার মন থেকে একটা ভাবনার বোঝা নেমে গেল। কার কথা বলছেন? মিস মজুমদারের কথা বলছেন কি? স্ত্রীলোকটা বলে উল্লেখ করায় সত্যেন্দ্রর এই রাগ দেখে মনে মনে হেসে সুরেশবাবু বললেন, হ্যাঁ গো হ্যাঁ। আর কার কথা বলবো? তুমি নাকি টম করে ওকে বেড়াতে নিয়ে যাও সন্ধ্যার পর, ওর বাড়িতে বসে চা খাও,
এগুলো কি ভালো? তোমার অল্প বয়স, বাড়িতে কোনো অভিভাবক নেই, দুজনের এত ঘনিষ্ঠতা কি নিরাপদ? শুনে সত্যেন্দ্র হা হা করে হেসে উঠল, বলল, সুরেশবাবু, আপনি দেখছি একেবারে সেকেলে হয়ে পড়েছেন। পুরুষে পুরুষে বন্ধুত্ব হয় না, ঘনিষ্ঠতা হয় না। তাতে যদি কোনো দোষ না থাকে, তবে মিস মজুমদারের সঙ্গে আমার বন্ধুত্ব ঘনিষ্ঠতায় দোষ কি? সুরেশবাবু গম্ভীরভাবে বললেন, ভিতরে কোনো দোষ না থাকতে পারে, কিন্তু দৃশ্যত খারাপ। হ্যাঁ, খারাপ হতে পারতো যদি মিস মজুমদার একজন অসূর্য স্পর্শা পর্দানুশীলা স্ত্রীলোক হতেন। তা তো উনি নন। উনি শিক্ষিত স্বাধীনা, কেন খারাপ দেখাবে? এই যে সাহেবেরা। সুরেশবাবু বাধা দিয়ে বললেন, সাহেবদের কথা ছেড়ে দাও, তুমিও সাহেব নও, মিস মজুমদারও মেম নয়। না হে, অতটা বাড়াবাড়ি করো না। কার মনে কি আছে কিচ্ছু বলা যায় না। সত্যেন্দ্র বলল, আপনার শেষ কথাটার মানে বুঝলাম না। কার মনে কি আবার থাকবে? এই তোমার মিস মজুমদারের মানে কি আছে তুমি কি জানো? উনি তো কচি খুকি নন। তোমার সাথে এতটা মেলামেশা হলে ক্রমে ওর একটা অখ্যাতি রটে যেতে পারে। তা কি উনি জানেন না? খুবই জানেন। তা জেনে শুনেও যখন এত দূর গড়াতে দিচ্ছেন, তখন নিশ্চয়ই ওর মনে একটা গূঢ় অভিসন্ধি আছে। কি অভিসন্ধি? উনি অবিবাহিত যুবতী, তুমি গৃহশূন্য যুবক। 10 টাকা রোজগার করছো, বিবাহ ছাড়া আর কি অন্য অভিসন্ধি হতে পারে? আমার তো বিশ্বাস উনি তোমায় গাঁধবার চেষ্টা করছেন। সত্যেন্দ্র বিরক্তির স্বরে বলল, আপনাদের কেমন একটা বদ অভ্যেস হয়ে গেছে, স্ত্রীলোক মাত্রকেই অবিশ্বাস করা। আমি নিশ্চয়ই বলতে পারি মিস মজুমদারেরও ওরকম কোনো অভিসন্ধি নেই। আর আপনি যে বললেন আমার সঙ্গে মেলামেশা করে ওর একটা অখ্যাতি জন্মাতে পারে, এটা উনি বিলক্ষণ জানেন। ওইখানেই আপনার ভুল। কোনো ভদ্রলোকের সঙ্গে সামাজিকভাবে মেলামেশা করলে কেউ যে সেটাকে কুচক্ষে দেখবে, তা তিনি স্বপ্নেও জানেন না। সুরেশবাবু একটু নীরব থেকে বললেন, তুমি ছেলে মানুষ, তাই ও কথা বলছো। আমার পরামর্শ যদি শোনো, ওর সঙ্গে আর মেলামেশা করো না। স্ত্রীলোকের সঙ্গে পুরুষের বন্ধুত্ব আমি বুঝি না। চাণক্য পণ্ডিতের সেই শ্লোক জানো তো, ঘি আর আগুন, ওসব সাহেবি আনা ছেড়ে দাও। তুমি এরই মধ্যে ওকে যেরকম সোনার চোখে দেখছো, ওর একটু অসম্মান তোমার গায়ে সয় না। কোন দিন তুমি ওর সঙ্গে বা প্রেমেই পড়ে যাবে, এই আমার ভাবনা। যে গুজব এখন গুজব মাত্র, কোন দিন সেটা সত্যি না হয়ে দাঁড়ায়। সত্যেন্দ্র বলল, সে ভয় করবেন না, ওর সঙ্গে মিশে একটু আমোদ পায় তাই মিশি। প্রেমেও পড়ব না, বিবাহও করব না। এখন তবে উঠি, বেশ রাত হলো। কতটা নিজের প্রবৃত্তির ঝোঁকে, কতটা সুরেশবাবুর ওপর রাগ করে তাকে দেখাবার জন্য সুবালার সাথে সত্যেন্দ্র আরও বেশি করে মেলামেশা আরম্ভ করে দিল। পুজোর ছুটির পর ফিরে এসে সুবালার নিমন্ত্রণে তারই ঘরে সত্যেন্দ্র মাঝে মাঝে সান্ধ্য ভোজন করতে লাগলো। আহারাদির পর গল্প করতে করতে রাত্রি 10টা, কোনোদিনও 11টা বেজে যায়। আবার শুধু নিমন্ত্রণ খেলেও চলে না, মাঝে মাঝে প্রতি নিমন্ত্রণও করতে হয়। সুবালাকে নিমন্ত্রণ করে ডাক বাংলো এনে সত্যেন্দ্র খাওয়াতে লাগলো। আহারের পর গল্পগুজব করতে অনেক রাত হয়ে পড়ত। সুবালা একাকিনী বাড়ি যেতে পারে না, সত্যেন্দ্র তাকে পৌঁছে আসত। এই রূপে আরো 1 মাস কাটল। একদিন দ্বীপ্রহরে সত্যেন্দ্র এজলাসে বসে একটি মারপিটের মোকদ্দমায় সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করছে। এমন সময় বড় ডেপুটি বাবুর থেকে চিঠি আসলো। তাতে ইংরেজিতে লেখা আছে, আজ বিকালে আমার বঙ্গালয়ে অবশ্য আসবে, বিশেষ প্রয়োজন আছে। সত্যেন্দ্র তাতে উত্তর দিল, আসবো। মনে মনে বলল, না জানি আবার কি নতুন গুজব শুনেছেন। আবার যদি বক্তৃতা করতে আসেন, আমি আজ কড়া কড়া শুনিয়ে দেব। এজলাসের পর বাড়ি গিয়ে সত্যেন্দ্র সুবালার কাছ থেকে সান্ধ্য ভোজনের নিমন্ত্রণপত্র পেল। যথাসময় সুরেশবাবুর বাংলোয় উপস্থিত হয়ে দেখল আজ তিনি একাকী অফিস কক্ষে বসে চা পান করছেন। তাকে দেখে বললেন,
সত্যেন্দ্র, এসো, একটু চা খাবে? সত্যেন্দ্র বলল, না। তার ইচ্ছে এখন চটপটে কাজ সেরে চা সুবালার বাড়িতে গিয়ে পান করে। সুরেশবাবু আপন মনে চা পান করতে লাগলেন। সত্যেন্দ্র ঘন ঘন ঘড়ির দিকে দৃষ্টিপাত করছে। সুরেশবাবু বললেন, কোথাও যেতে হবে? তাড়াতাড়ি আছে? সত্যেন্দ্র তাকে অগ্রাহ্য করার হিসেবে বলল, হ্যাঁ, মিস মজুমদারের ওখানে নিমন্ত্রণ আছে। চাটুকু নিঃশেষ করে ভৃত্যের হাত থেকে তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে সুরেশবাবু বললেন, দেখো সত্যেন্দ্র, সেই কালেই আমি তোমায় বলেছিলাম, তখন তুমি আমার কথা শুনলে না। তোমার আর মিস মজুমদারের ব্যাপার সাহেবের কানে উঠেছে। সাহেব একেবারে আগুন হয়ে গেছেন। ডেপুটিরা যখন সাহেব শব্দ উচ্চারণ করেন তখন তার অর্থ জেলা কালেক্টর সাহেব বুঝতে হবে। সত্যেন্দ্রর মানসিক তাপমানের পারদ হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল। বলল, সাহেবের কানে উঠেছে? কি কথা উঠেছে? ডিবে থেকে দুটো পান নিয়ে মুখ ভরে সুরেশবাবু বললেন, এই দেখো না। বলে বাক্স খুলে একখানা চিঠি বার করে সত্যেন্দ্রর হাতে দিলেন। কালেক্টর সাহেব সহস্তে আদেশ লিখলেন, এই বেনামি পত্র সম্বন্ধে তদন্ত করে সাব ডিভিশনাল অফিসার যেন নিজ মন্তব্য লিখে পাঠান। পরে সাহেব স্বয়ং এসে রীতিমতন তদন্ত করবেন। আদেশলিপির সঙ্গে এক টুকরো সাধারণ বালির কাগজ গাঁথা। তাতে কাঁচা হস্তে বড় বড় অক্ষরে বাংলায় লেখা আছে, শ্রীযুক্ত কালাকঠোর সাহেব বাহাদুর কমলেশু। পরে এখানে যে নতুন মেম ডাক্তার এসেছে তিনি অতিশয় খারাপ লোক। তেনার চরিত্রের ভালো নয়। এখানকার দ্বিতীয় হাকিম ঘোষ সাহেবের সাথে তিনি বড়ই বাড়াবাড়ি করছেন। তেনার চরিত্রের বিষয় সকলেই জেনেছে, এই জন্য এখানকার কোনো ভদ্রলোক নিজ বাড়িতে তেনাকে ডাকতে পারে না। অতএব আপনি শীঘ্র এসে তদন্ত করে ওই মেম ডাক্তারকে বদলি করতে আজ্ঞা হোক। পরে সত্যেন্দ্রর মুখ ও কর্ণ রাগে রক্তবর্ণ ধারণ করল। পত্রকারা সজোরে টেবিলের ওপর ফেলে বলল, মিথ্যা, মিথ্যা, আগা গোড়া মিথ্যা। ডেপুটিবাবু শান্তভাবে তার মুখের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, এই চিঠি পেয়ে আমিও কিছু কিছু তদন্ত করেছি। কি সে? আমি আর নতুন কি জানবো? সহশুদ্ধ লোক যা জানে তাই জানতে পেরেছি। এই যে তুমি প্রায়ই অনেক রাত্রি পর্যন্ত লেডি ডাক্তারের বাড়িতে থাকো, কয়েকদিন অনেক রাত্রি পর্যন্ত দুজনে ডাকবাংলোতেও একত্র ছিলে। তাতে কি প্রমাণ হয়? সুরেশবাবু মুখ অবনত করে বিরক্তির স্বরে বললেন, কি প্রমাণ হয় তুমি নিজেই বুঝে দেখো। তুমি তো ছেলে মানুষ নও। হাতের মধ্যে মাথা রেখে সত্যেন্দ্রনাথ চিন্তা করতে লাগল। সুরেশবাবু মৃদু ভৎসনার স্বরে বললেন, শুধু নিজের বুদ্ধির দোষে এই কেলেঙ্কারিটি করলে। সময় থাকতে সাবধান যদি হতে, তখন বলেছিলাম বলে তুমি চটেই গিয়েছিলে। এখন কি করে সামলাবে সামলাও। সত্যেন্দ্র মাথা তুলল, বলল, আপনি বিশ্বাস করেন আমি দোষী? সুরেশবাবু বললেন, না, তবে কতকটা অবিবেচনা হয়েছে বটে। সত্যেন্দ্র বলল, সাহেব এসে তদন্তে এই সকল কথা জানতে পারলে তিনি কি করবেন মনে হয়? আমার মনে হয় লেডি ডাক্তারকে বরখাস্ত করবেন, নয় তোমাকে এখান থেকে বদলি করে দেবেন। দুজনকে এক জায়গায় যে রাখবেন না সেটা নিশ্চয়। কিন্তু মিস মজুমদার সম্পূর্ণ নির্দোষী। দোষ যা হয়েছে আপনি যা বললেন, অবিবেচনার দোষ সে আমি করেছি। মানে আমার দোষে সে গরিবের চাকরি যাবে? তার চেয়ে আমায় বদলি করে দেন, সেই ভালো। সুরেশবাবু বললেন, তুমি বললে রাগ করো, তবু আমি বলি, তুমি তাকে যতটা অবলা সরলা মনে করতে, সে তা নয়। আর যদি কিছুমাত্র আত্মসম্মানের জ্ঞান থাকতো, তাহলে কখনোই সে তোমার এতটা বাড়াবাড়ির প্রশ্রয় দিত না। দিয়েছে জেনে শুনে, খালি তোমায় গাঁথবার মতলবে। সত্যেন্দ্র মাথা নাড়িয়ে বলল, না সুরেশবাবু, ওইটা আপনার ভুল। তার মনে কিছুমাত্র খলতা নেই। আমার সঙ্গে যে এতটা মেলামেশা করেছে সে কেবলমাত্র নির্দোষ আমাদের জন্য। আর আমাদের আচরণ থেকে অন্য লোকে যে অন্য কিছু মনে করতে পারে সেটা তার কল্পনাতেও আসেনি। সুরেশবাবু সন্নিগ্ধভাবে মাথা নাড়িয়ে বললেন,
আমি শুনেছি ইংরেজদের মধ্যেও অনাত্মীয় যুবক যুবতীর মেলামেশা সম্বন্ধে খুব কড়া নিয়ম। এরকমভাবে মেলামেশা তারাই করে যাদের আজ বাদে কাল বিয়ে হবে। মিস মজুমদার কি এ খবরটি রাখেন না? আপনি যা শুনেছেন ওটা ভুল। ইংরেজদের মধ্যে ও বিষয়ে খুবই স্বাধীনতা আছে। কালেক্টর সাহেব এসে তদন্ত করে যখন প্রকৃত ঘটনা অবগত হবেন তখন আমাদের দোষী বলে মনে করবেন না। সুরেশবাবু একটু অবিশ্বাসের হাসি হাসলেন, বললেন, সে যাই হোক, এরকম অবস্থায় দুজনকে কখনোই এক জায়গায় রাখে না। আমি তার দুই একটা দৃষ্টান্ত জানি। যাওয়ার জন্য সত্যেন্দ্র গাত্রোত্থান করল। সুরেশবাবু তার সঙ্গে সঙ্গে ফটক অবধি আসলেন। বিদায়কালে সত্যেন্দ্র বলল, দেখুন, একটা কাজ করলে হয় না? কি? আমি যদি কালই ধরুন বদলির জন্য দরখাস্ত করি তাহলে এই ব্যাপারটা চাপা পড়ে না? পড়লেও পড়তে পারে, তাই করবে নাকি? অবশ্য অপমান হয়ে বদলি হওয়ার চেয়ে নিজে দরখাস্ত করে বদলি হওয়া শতগুণে ভালো। আমি ভেবেচিন্তে দেখি, যেমন হয় কাল এসে আপনাকে বলবো। বলে সত্যেন্দ্র বিদায় প্রার্থনা করল। সুরেশবাবু হাসতে হাসতে বললেন, সবচেয়ে ভালো করে চাপা পড়ে যদি তুমি মিস মজুমদারকে বিয়ে করে ফেলো। সত্যেন্দ্র বলল, না না না, সে অসম্ভব। ভগবান তোমার এই সুমতি চিরদিন রাখুন। বলে সুরেশবাবু সত্যেন্দ্রর করমর্দন করলেন। সুবালার বাসাটি হাসপাতাল থেকে অধিক দূর নয়। ফটক পার হয়ে সামান্য একটু বাগানের মতো। বাগান পার হয়ে বারান্দাযুক্ত একখানা বাইরের ঘর। এই ঘরের একপাশে ভেতরে প্রবেশ করবার দ্বার। বাইরের ঘরটা দিব্যি সাজানো। এ সমস্ত আসবাব ছবি প্রভৃতি পুজোর ছুটির সময় সত্যেন্দ্রই কলকাতা থেকে কিনে এনে দিয়েছে। সুবালা মাঝে মাঝে বলে থাকে, বিলটা আমায় দিলেন না? সত্যেন্দ্র বলে, খুঁজে দেখব। কিন্তু সে বিল কোথায় যে গেছে কিছুতেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবালা আজ আসমানি রঙের একখানি রেশমি শাড়ি পরেছে, গায়ে শ্যাওলা রঙের মকমলের একটা জ্যাকেট। এ দুটিও সত্যেন্দ্রর উপহার। শাড়ির প্রান্তে একটি সোনার মনে রেখো ব্রোচ দিয়ে আবদ্ধ। এ ব্রোচটি সত্যেন্দ্র দেয়নি, সুবালা কলকাতা থেকে এনেছিল। টেবিলের কাছে বসে কুঞ্চিত রেশমের শেরযুক্ত একটি শৌখিন ল্যাম্পের সাহায্যে সুবালা একখানি বাংলা ডিটেকটিভ উপন্যাস পাঠ করছিল। সত্যেন্দ্র প্রবেশ করতেই সে দাঁড়িয়ে উঠে বলল, আসুন, আজ এত দেরি যে, আমি ভেবেছিলাম বুঝি ভুলেই গেলেন। অন্যদিন হলে ভুলে যাওয়ার অসম্ভবতা সূচক একটা উত্তর সত্যেন্দ্র দিত এবং সুবালা তাই আশাও করেছিল, কিন্তু তার মুখ দিয়ে সে কথা বার হলো না। তাকে নিরুত্তর দেখে সুবালা জিজ্ঞেস করল, কোথায় ছিলেন এতক্ষণ? ডেপুটিবাবুর ওখানে। বলে সত্যেন্দ্র উপবেশন করল। আজ আর দুজনের গল্প ভালো জমল না। সুবালা যতই তাকে কথা বলবার চেষ্টা করে, একাক্ষর উত্তর ভিন্ন আর বড় কিছুই বের করতে পারে না। সত্যেন্দ্রর মুখখানি আজ গম্ভীর চিন্তাযুক্ত। অবশেষে সুবালা বলল, আজ আপনার কি হয়েছে বলুন তো? কি আর হবে? সুবালা একটু মনোযোগের সাথে সত্যেন্দ্রনাথের মুখ নিরীক্ষণ করল। শেষে বলল, কই আপনার নাড়িটা দেখি। সত্যেন্দ্র হাতটি বাড়িয়ে দিল। সুবালা তার নাড়ি পরীক্ষা করে বলল, লিভার খারাপ। সত্যেন্দ্র বলল, না, সেসব কিছু নয়। সুবালা বলল, না যদি হয় তবে আপনার মুখ আজ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? সত্যেন্দ্র কোনো উত্তর দিল না, অন্যদিকে চেয়ে রইল। সুবালা একটু অপেক্ষা করে বলল, বলুন না। সত্যেন্দ্র যেন চমকে উঠে বলল, কি? আপনার মন আজ কোথায়? মন? হ্যাঁ। সময়ান্তর সত্যেন্দ্র এরূপ প্রশ্নের উত্তরে বলেছিল, চুরি গেছে। কিন্তু আজ আর রসিকতার চেষ্টা মাত্র না করে বলল, আপনি কিছু বলছিলেন? জিজ্ঞাসা করছিলাম, আজ আপনি এত অন্যমনস্ক কেন? বাড়ি থেকে কোনো মন্দ চিঠি পেয়েছেন নাকি? না। খাবার হলো? হয়েছে বোধ হয়, দেখি। বলে সুবালা উঠে গেল। ভেতরে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, কামিনী, শোন, কাছে আয়। কামিনী খুন্তি হাতে করে ঊর্ধ্বমুখী হয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। দুজনে চুপি চুপি কি সব বলাবলি করতে লাগলো। কামিনী মুচকি মুচকি হেসে এই ই বলতে বলতে মাথা নাড়তে লাগলো।
শেষে সুবালা বলল, দেখ কামিনী, পোর্টের সে বোতলটায় কিছু আছে কি? খানা সাজিয়ে সে বোতলটা টেবিলের ওপর রেখে দিস। ওকে বলেছি তোমার লিভার খারাপ হয়েছে, যা তা একটা কিছু ওষুধ বলে মিশিয়ে খানিকটা পোর্ট খাইয়ে দেব। আজ যা হোক একটা হেস্তনেস্ত করে নিতে হবে। কামিনী বলল, তা রেখে দেব, তা রেখে দেব, কিন্তু খুব সাবধান, বুঝলে? শেষকালে একেবারে হাতছাড়া না হয়ে যায়, ওই সেই অখিল শিলের বেলায় যেমন হয়েছিল। যা যা, তোর আর উপদেশ দিতে হবে না। বলে সুবালা বাইরে আসলো। দেখলো সত্যেন্দ্র ঘরে নেই, বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে। দূরে অশ্বত্থ গাছের মাথার ওপর চাঁদ উঠেছে। কাছে গিয়ে সুবালা বলল, আসুন, ভিতরে আসুন, এখানে দাঁড়িয়ে কেন? সত্যেন্দ্র বলল, ঘরে বড় গরম, তাই একটু হাওয়া এসে দাঁড়ালাম। খাবার দেরি কি? বেশি দেরি নেই, মিনিট 15। এইখানে ততক্ষণ বসবেন? চেয়ার আনবো? আপনি কষ্ট করবেন না, আমি আনছি। বলে সত্যেন্দ্র দুখানা চেয়ার বার করে আনলো। বসে সুবালা বলল, আপনার লিভার নিশ্চয়ই খারাপ হয়েছে। কদিন থেকেই দেখছি কি না আপনার চোখ হলদে হয়ে গেছে। আজ আমি আপনাকে একটা ওষুধ খাইয়ে দেব। সত্যেন্দ্র বলল। না, আমার কিছু হয়নি। অভিমানের স্বরে সুবালা বলল, আমি ডাক্তার, আমি বলছি তো, আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি ওষুধ খাবো, আমার আপত্তি নেই, কিন্তু কিন্তু আমার রোগ শারীরিক নয়। তবে কি মানসিক? সত্যেন্দ্র নীরব রইল। খানসামা এসে সংবাদ দিল আহার প্রস্তুত। আহার শেষে দুজনে আবার বারান্দায় বসল। চাঁদ আরো উপরে উঠেছে, বারান্দাটি জ্যোৎস্নায় ভাসিয়ে দিয়েছে। সত্যেন্দ্র ওষুধ খেল, বেশ লেগেছিল, একটু বেশি করেই খেল। লিভারের ওপর তার প্রভাব কতদূর হয়েছে বলতে পারে না, তবে মস্তিষ্কের ভেতর যেন প্রফুল্ল চন্দ্রকিরণে চমচম করছে। শারীরিক অসুখ যদি নয়, মানসিক অসুখটা কি জানবার জন্য সুবালা পিড়াপিড়ি করতে লাগল। আর্দ্র কণ্ঠে বলল, তা আপনার মনের কথা আপনি আমায় বলবেন বা কেন? আমি তো আপনার কেউ নই। সত্যেন্দ্র আবেগ ভরে সুবালার হাতটি ধরে বলল, আপনি কি আমার কেউ নন? পূর্ববৎ অভিমান ভরে সুবলা বলল, কেউ যদি হতাম তাহলে কি আপনি আমায় না বলে থাকতে পারতেন? শুনলে পাছে আপনি কষ্ট পান, তাই আমি বলছি না। আপনি কষ্ট পাচ্ছেন তাতেই কি আমার মনে যথেষ্ট কষ্ট হচ্ছে না? শুনলে এর চেয়ে আর কি বেশি কষ্ট হবে আমার? আমি কি আপনার সুখেরই ভাগী, দুঃখের ভাগী কি নই? হাওয়াতে বারান্দার নিম্নস্থ রজনীগন্ধার ঝাড়গুলো দুলে দুলে উঠল। ফুলের মৃদু সৌরভে বারান্দাটা ভরে গেল। সত্যেন্দ্র বলল, সেই কথা যে আপনার কাছে উচ্চারণ করাও শক্ত। সুবালা মাথা নিচু করে বলল, আমাকে যদি আপনি আপনার বলে মনে করতেন তাহলে শক্ত হতো না। তবে শুনবেন? বলুন। সত্যেন্দ্র যখন সংকোচের সাথে অল্পে অল্পে সেই বিনামী চিঠির কথা প্রকাশ করল, কালেক্টর সাহেব কি লিখেছেন তাও বলল, শুনে সুবালা প্রথমটা আড়ষ্ট হয়ে বসে রইল। তারপর মাথা নত করে দুহাতে মুখ ঢাকল। কেঁপে কেঁপে ক্রন্দনের মতো ফোঁস ফোঁস শব্দ করতে লাগল। সত্যেন্দ্র বলল, ও কি মিস মজুমদার, আপনি কাঁদছেন? বলে সুবালার হাত দুটো ধরল, আদরের স্বরে বলল, মুখ তুলুন, ছি, কাঁদে কি? না না, কাঁদে না, ছি, কাঁদে কি? মুখ তুলুন বলছি। ও কি? সুবালা মুখও তুলল না, তার কান্নাও বেড়ে গেল। আমার কথা শুনুন। ছি, অমন করবেন না, শান্ত হন। দেখলেই বা লিখেছে তো কি হয়েছে? বলে সুবালার মুখটি হাত থেকে ছেড়ে রইল। নিজের রুমাল দিয়ে তার শুকনো চোখ মুছিয়ে দিতে লাগল। সুবালা বলল, কি হয়েছে? কি হতে বাকি আছে? আমার যে সর্বনাশ হলো। বলে সে দুহাতে মুখ ঢাকল। সত্যেন্দ্র বলল, এখন থেকে অত উতলা হবার দরকার কি? কালেক্টর সাহেব এসে কি করেন দেখাই যাক না। বুঝেছ? সুবালা এবার নিজের মুখ থেকে হাত সরিয়ে বলল, তিনি এসে
তদন্ত করলেই তো সব প্রকাশ হয়ে যাবে। আমরা এই 6 মাস একসঙ্গে টস্টমে বেরিয়েছি, রাত্রি 10টা-11টা পর্যন্ত দুজনে একত্রে থেকেছি, সবই তো তিনি জানতে পারবেন। সত্যেন্দ্র বলল, টস্টমে বেরিয়েছি, একসঙ্গে ডিনার খেয়েছি, রাতে বসে গল্প করেছি, এতে আর দোষ কি হয়েছে? অজ্ঞ বাঙালি আমাদের দোষী মনে করতে পারে, কিন্তু কিন্তু তিনি ইংরেজ, তিনি কখনো তা মনে করবেন না। সুবালা উত্তেজিত স্বরে বলল, আপনি বলেন কি, তিনি আমাদের দোষী বলে মনে করবেন না? এরকম করে একসঙ্গে বেড়ায়, একসঙ্গে খায় কারা? যাদের আজ বাদে কাল বিয়ে হবে। সত্যেন্দ্র চমকে উঠল। সুরেশবাবু যা বলেছেন এও যে সেই কথাই বলে, তবে কি তাঁরই ভুল? এদের কথাই ঠিক। সত্যেন্দ্র নত নেত্রে বসে চিন্তা করতে লাগলো। সুবালা ক্রন্দনে সুরে আরম্ভ করল, ছি ছি, শেষে এই কলঙ্ক আমার অদৃষ্টে ছিল। আমি যখন হয়েছিলাম তখনই আমার মা কেন নুন খাইয়ে আমায় মেরে ফেলেননি? আমার জীবনের ধিক, আমার বেঁচে থেকে সুখ কি? এই কলঙ্কের বোঝা আমি তো সইতে পারবো না। আমি আজ রাত্রেই আর্সেনিক খাবো। বলে চোখে রুমাল দিয়ে সুবালা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সুবলার অবস্থা দেখে সত্যেন্দ্রও কান্না পেতে লাগলো। সে এখন বেশ বুঝেছে সম্পূর্ণ তারই দোষে এই সমস্ত ঘটনা ঘটল। বলল, মিস মজুমদার, আপনার কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছে। যা হবার তা হয়েই গেছে। এখন এখন কি করলে ভালো হয় বলুন, তাই করি। সুরেশবাবু বলেছিলেন যদি আমি স্বয়ং দরখাস্ত করে এখান থেকে বদলি হয়ে যাই, তাহলে বোধহয় কালেক্টর সাহেব কোনো তদন্ত আবশ্যক মনে করবেন না। তাই আমি মনে করেছি কালই আমি বদলির দরখাস্ত দিই। সুবালা চোখ তুলে কয়েক মুহূর্ত সত্যেন্দ্রর দিকে তাকিয়ে রইল, আবার মুখে রুমাল দিয়ে বলতে লাগলো, নিষ্ঠুর, নিষ্ঠুর, এত নিষ্ঠুর আপনি! তা তো জানতাম না আমি। সত্যেন্দ্র একটু বিস্মিত হলো, বলল, ও কথা কেন বলছেন আপনি? সুবালা হঠাৎ সত্যেন্দ্রর বুকে মুখ লুকিয়ে বলল, নিষ্ঠুর! আপনি চলে যাবেন, আমায় ফেলে চলে যাবেন আপনি। যাবার আগে আমার গলায় ছুরি বসিয়ে দিয়ে যাবেন। আমার বেঁচে মরে থাকার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। সত্যেন্দ্র এ কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কি সর্বনাশ! এমন ব্যাপার, তলে তলে এই কাণ্ডটি ঘটেছে তা তো সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি। এক মুহূর্তের মধ্যে সত্যেন্দ্র নিজের কর্তব্য স্থির করে নিল। সুবালাকে সে বিয়ে করবে, তা ভিন্ন উপায় নেই, না করলে ঘোর অধর্ম হয়। সত্যেন্দ্র আদর করে সুবালার মুখখানি তুলে ধরে বলল, সুবালা, কেঁদো না, চুপ করো। এই যদি তোমার দুঃখের কারণ হয় তাহলে তার প্রতিবিধান তো খুব সহজ। সুবালা বলল, কি প্রতিবিধান তুমি করবে? হ্যাঁ, এই কলঙ্ক থেকে আমায় বাঁচাতে পারবে তুমি? কেঁদো না সুবালা, কেঁদো না তুমি। আর কাঁদো কেন সুবালা? অশ্রু বিগলিত স্বরে সুবালা বলল, তুমি যে আমায় বিয়ে করবে বলছো, তুমি আমায় ভালোবাসো? ভালোবাসি। মাথা নাড়িয়ে সুবালা বলল, না, তুমি বাসো না। না গো, সত্যি বাসি। সুবালা ঠোঁট ফুলিয়ে বলল, বাসো যদি, তবে কেন বলেছিলে আমি বদলি হয়ে এখান থেকে চলে যাব? সত্যেন্দ্র হঠাৎ কোনো উত্তর খুঁজে পেল না। একটু ভেবে নিয়ে বলল, তুমি যে আমায় ভালোবাসো আমি তো সে কথা জানতাম না। সুবালা বলল, আমি তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন থেকেই ভালোবাসি। পরামর্শ হলো কালই সত্যেন্দ্র একদিনের ছুটি চেয়ে কালেক্টর সাহেবের কাছে দরখাস্ত পাঠাবে। ছুটি পেলেই সদরে গিয়ে সিভিল বিবাহের রেজিস্ট্রারকে তিনি আইন অনুসারে বিবাহের নোটিশ দিয়ে আসবে। নোটিশের এক পক্ষ পরে 3 মাসের মধ্যে তাদের বিবাহ হতে পারে। কাল বিকেলে টমটম নিয়ে আসতে প্রতিশ্রুত হয়ে সত্যেন্দ্র বিদায় গ্রহণ করল। সুবালা বাড়ির মধ্যে প্রবেশ করতেই কামিনী এক মুখ হেসে উঠল, বলল, ভালো ভালো, ধন্যী মেয়ে, ভালো অ্যাক্ট করেছ, একেবারে ফার্স্ট ক্লাস। সুবালা বলল, তুই শুনলি নাকি? আমি শুনিনি? বসবার ঘরে দোরের আড়ালে দাঁড়িয়ে আঁকা করা সব শুনেছি। আহ, কি কষ্টে যে হাসি চেপে রেখেছিলাম।
সে আমিই জানি। বিশেষ তুমি যখন গলা কাঁপিয়ে বলতে লাগলে নিষ্ঠুর নিষ্ঠুর, তখন আরেকটু হলেই হেসে ফেলছিলাম আর কি। সুন্দর অ্যাক্ট করেছ। তুমি যদি ডাক্তারি না করে থিয়েটারে ঢুকতে, তাহলে আজ তোমার অন্ন খাই কে। মিছে নয়। উফ, ভারী শ্রান্ত হয়ে পড়েছি। পোর্টের বোতলটা বের করতো কামিনী। বলে সুবালা বস্ত্র পরিবর্তন করবার জন্য শয়নকক্ষে প্রবেশ করল। বাসায় পৌঁছে সত্যেন্দ্র দেখল রাত্রি 12টা বেজে গেছে। এত রাত হয়ে গেছে দেখে সে একটু চমকে উঠল। তার ধারণা ছিল 11টা এখনো বাজেনি। বস্ত্রাদি উন্মোচন করে দেখল টেবিলের ওপর একটা পত্র রয়েছে, তার জননীর হস্তাক্ষর। বিছানায় বসে পত্রখানি খুলে পড়তে লাগলো। আবার দ্বার পরিগ্রহ করবার জন্য অনেক কাঁদা কাটা করে মা পত্র লিখেছেন। একটি সুন্দরী পাত্রীও তিনি ঠিক করেছেন। তার বিশেষ অনুরোধ সত্যেন্দ্র যেন পত্রপাঠ 1 মাস ছুটির দরখাস্ত করে এবং বাড়ি গিয়ে অগ্রাণ মাসেই শুভকার্য সেরে ফেলে। পত্র শেষ করে সত্যেন্দ্র মনে মনে একটু হাসল, বলল, আজ দেখছি চারিদিক থেকে বিয়ের সংবাদ। আমি বিয়ে করব, কিন্তু তুমি যে পাত্রী স্থির করেছ তাকে নয় মা। সেই পুণ্যিপুকুর পুজো করা, বোধোদয় পড়া, ঘোমটা দেওয়া, আলতা পরা বউ আমার পোষাবে না। ইংরেজিতে কথা কয়, জুতো পায়ে দিয়ে খট করে বেড়ায়, টেবিলে বসে খানা খায়, পিয়ানো বাজিয়ে গান গায়। ঠিক এমন একটি বউ আমার চাই, বুঝলে? আলো নিভিয়ে শয়ন করে সুবালার মুখখানি ভাবতে ভাবতে শীঘ্রই সে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে যখন তার নিদ্রাভঙ্গ হলো তখন বেশ রোদ উঠে গেছে। ঘড়ির দিকে চেয়ে দেখল 7টার কাছাকাছি। তথাপি শয্যা ত্যাগ করবার জন্য তার কোনো তাড়াহুড়ো দেখা গেল না। বিছানায় চুপ করে পড়ে গত রাতের সব ঘটনা সে চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে তার মনে বড় অশান্তি উপস্থিত হলো। ভাবল, এ কি করে বসলাম, যা কোনো দিন কল্পনাও করিনি তাই করে ফেলেছি যে। কাজটা কি ভালো হলো? যাকে বিবাহ করতে উদ্যত হয়েছি তার সম্বন্ধে আমি তো কিছুই জানি না বললেই হয়। শুধু শুধু এইমাত্র জানি সে ক্যাম্বেল স্কুলে পড়ে ডাক্তারি পাশ করেছে। তার বাবা কে তা জানি না, মাতা কে তা জানি না, কিরূপ বংশ তাও অবগতি নই। কি পারিপার্শ্বিক অবস্থার ভিতরও মানুষ হয়েছে তাও আমার সম্পূর্ণ অজ্ঞাত। হঠাৎ হঠাৎ বিবাহ করব প্রতিজ্ঞা করে বসলাম। এই যে অন্ধকারে লাফ দেওয়ার মতো। না না, কাজটা তো ভালো হলো না। ওকে বিবাহ করলে পরিণামে যাই হোক, এখন তো সদ্য আমার জাতি যাবে। মুরগি খাই আর যাই করি, তবু তো আমি হিন্দু সমাজের ভিতর আছি। বিবাহ করলেই আমার মা, আমার ভাই বোনেরা, আমার আত্মীয় স্বজন সকলে আমার পর হয়ে যাবে যে। আমি কি করলাম? কিন্তু এখন আর এসব কথা ভেবে কি হবে? বাবা উচিত ছিল প্রতিজ্ঞা যখন, না আরও পূর্বে ভাবা উচিত ছিল। না 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 না, কি করলাম? অজানা একটি যুবতীর সঙ্গে আমি কেন এত মেলামেশা, এত ঘনিষ্ঠতা করলাম? যদি যদি না করতাম তাহলে তো এত কাণ্ডটি ঘটতো না। কর্মসূত্রের এই জাল সহস্তে বয়ন করে কেন নিজেকে জড়ালাম? কিন্তু কিন্তু না, কথা যখন দিয়েছি আর ফিরবার উপায় নেই। ফেরা বোধহয় ধর্ম তো উচিত হবে না। মূঢ়তা বসে সেই সরলা রমণীর মনে প্রণয় সঞ্চার করেছি। বুড়া চাণক্য পণ্ডিত ঠিকই লিখিয়াছিল, ঘি গলেছে, এখন যদি পশ্চাৎপদ হই, বিবাহ না করি, তবে সে বিশ্বস্ত হৃদয়খানা ভেঙে যাবে। শুধু তাই নয়, মৃত্যুর অধিক কলঙ্ক তার চিরজীবনের সঙ্গী হবে। হ্যাঁ, সুতরাং এখন আর অন্য চিন্তা নিষ্ফল। একটা সুগভীর দীর্ঘশ্বাস ত্যাগ করে সত্যেন্দ্র বিছানা থেকে উঠল। মুখাদি প্রক্ষালনের পর ছোট হাজিব খেতে খেতে তার মনে পড়ল বদলির দরখাস্ত দেওয়া সম্বন্ধে কি স্থির করল আজ গিয়ে সুরেশবাবুকে জানাবার কথা আছে। ভাবল যাই, গিয়ে একবার ছুটির দরখাস্তখানা দিয়ে আসি, আর সকল অবস্থা তাকেও বলে আসবে। সত্যেন্দ্র গিয়ে দেখল
সুরেশবাবু তাঁর অফিস কক্ষে বসে একটি মোকদ্দমার রায় লিখছেন। বললেন, সত্যেন্দ্র, এসো, দরখাস্ত লিখে এনেছ দেখছি যে। সত্যেন্দ্র বসে কাগজখানা সুরেশবাবুর হাতে দিল। পড়ে তিনি বললেন, এ কি, একদিনের ছুটি নিয়ে কি করবে? মুখখানি ম্লান করে সত্যেন্দ্র বলল, আমার সব ওলট পালট হয়ে গেছে সুরেশবাবু। আমি মিস মজুমদারকে বিয়ে করব। সদরে গিয়ে রেজিস্ট্রারকে তিনি আইন অনুসারে নোটিশ দিয়ে আসবে। সুরেশবাবু ফ্যাল ফ্যাল করে সত্যেন্দ্রর মুখের দিকে চেয়ে রইলেন। শেষে বললেন, এই কাল সন্ধ্যাবেলা বললে ওকে তুমি বিবাহ করার কথা কল্পনাও করতে পারো না, এরই মধ্যে আবার মত পরিবর্তন হবার কারণ কি? সত্যেন্দ্র তখন গত রাত্রের সমস্ত ঘটনা সংক্ষেপে তার কাছে বর্ণনা করল। সমস্ত শুনে সুরেশবাবু বললেন, তোমায় যেন ভালো মানুষটি পেয়েছে, কতখানি পোঁট খাইয়ে দিয়েছিল। সত্যেন্দ্র এই কথা একটু বিরক্ত হল। বলল, পোট খেয়ে কি আমি ও কাজ করেছি? অবস্থা তো সব শুনলেন। ওকে যদি এখন আমি বিবাহ করতে অস্বীকার করি, সেটা কি আমার পক্ষে ঘোর অন্যায় হয় না? সুরেশবাবু দৃঢ় স্বরে বললেন, না, অন্যায় হয় না। যদি পাশ্চাত্য বিবাহ নীতি অনুসারেই বিচার করা যায়, তাহলে তুমি ওকে বিবাহ করলেই অন্যায় হয়। কেন? কারণ তুমি ওকে ভালোবাসো না। কি করে জানলেন আমি ভালোবাসিনে? যদি ভালোবাসতে তাহলে এর অনেক আগেই ওকে বিবাহ করার উচিত ছিল। এই গণ্ডগোলটির জন্যে অপেক্ষা করে থাকতে না। কাল সন্ধ্যার পর আমার কাছ থেকে যখন গেলে, তখন পর্যন্ত ওকে বিবাহ করার তোমার পক্ষে অসম্ভব। আর ঘণ্টা চারেকের মধ্যেই 4 আউন্স স্পোর্ট আর খানিকটা চোখের জলের প্রভাবেই তোমার হৃদয় ক্ষেত্রে উদ্ভট হয়ে প্রেম তরু গজিয়ে উঠল। সত্যেন্দ্র নিরুত্তর হয়ে বসে রইল। সুরেশবাবু বললেন, সত্যেন্দ্র, তোমায় এতটুকু বেলা থেকে দেখছি। তোমার বাপ আমায় বিশেষ স্নেহ করতেন, সেই অধিকারেই এসব কথা তোমায় আমি বলছি। তুমি কিছু মনে করো না সত্যেন। তুমি ছেলে মানুষ, তোমার বুদ্ধি এখনো কাঁচা। আমার পরামর্শ শোনো। কি বলুন? হতে পারে মিস মজুমদার খুব ভালো মেয়ে, কিন্তু তুমি ওকে কতটুকু বা জানো? অন্যরকম হওয়াও কিছুমাত্র আশ্চর্য নয়। রাগ করো না। আমার তো সন্দেহ হয় উনি জেনে শুনে তোমায় এই জালে জড়িয়েছেন। যদি তাই হয়, তবে তোমার ভবিষ্যৎ জীবনটা নষ্ট হয়ে যাবে, তা তুমি বুঝতে পারছো না? জাত যাওয়া টাওয়ার কথা না হয় ছেড়েই দিলাম। আমি বলি কি, কিছুদিন এখন চোখ কান খুলে থাকো না। রেজিস্ট্রারকে নোটিশ দেবার এত তাড়াতাড়ি কি? তাড়াতাড়ি? কালেক্টর সাহেবের তদন্তের ভয়ে। আমি ওটা কিছুদিন চেপেই রাখবো না হয়। আমার রিপোর্ট না পেলে তিনি আসবেন না। আগে 2-4 খানা তাগিদ আসুক, তবে আমি রিপোর্ট পাঠাবো। তবে মাসখানেক কি অন্তত 15 দিন সবুর করো। বিবাহ, যার ফল আজীবন ভোগ করতে হবে, বংশাবলীক্রমে ভোগ করতে হবে, সে কি তাড়াতাড়ি স্থির করে ফেলবার জিনিস? সত্যেন্দ্র একটু চিন্তা করে বলল, আচ্ছা, তাই হোক, আমি অপেক্ষা করলাম। সুরেশবাবু তার ছুটির দরখাস্তখানি খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেললেন। সত্যেন্দ্র প্রস্থান করল। বাসায় গিয়ে দেখল সুবালার বেয়ারা একখানি চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সুবালা আজ তাকে পাট লিখে সান্ধ্যভোজনে নিমন্ত্রণ করেছে। স্বাক্ষর করেছে, তোমার প্রেমার্থিনী সুবালা। চিঠি পড়ে সত্যেন্দ্র বেয়ারাকে বলল, जाओ, पीछे जवाब भेजेंगे। কিছুক্ষণ পরে চিঠি পাঠালো। তার শরীর অসুস্থ, রাত্রে কিছু খাবে না, বিকেলে গিয়ে দেখা করবে। বিকেলে গিয়ে দেখল সুবালা বাগানে দাঁড়িয়ে ফুল তুলছে। হর্ষোৎফুল্ল নয়নে তার দিকে তাকিয়ে সুবালা বলল, এসো, কেমন আছো? শরীরটা বড় খারাপ, কি হয়েছে? বড় মাথা ধরেছে। এ সংবাদে সুবালা ভারী কাতর হয়ে পড়ল। বলল, এসো, তোমার মাথায় অরিকলন লাগিয়ে দিই। সত্যেন্দ্র সুবালার পেছন পেছন বসবার ঘরে গেল। গোলাপ জলের সঙ্গে অডিকলন মিশিয়ে সুবালা তার মাথায় দিতে লাগলো। সত্যেন্দ্র একটু আনন্দ বোধ করলে সুবালা জিজ্ঞেস করল, ছুটির দরখাস্ত করেছো? না। কেন? সুবালার কণ্ঠস্বরে বিলক্ষণ উৎকণ্ঠা প্রকাশ পেল। এখন কাজকর্ম বেশি পড়েছে, দিন কতক যাক।
সুবালা মন খারাপ করে মাটির দিকে চেয়ে বসে রইল। একটু পরে সত্যেন্দ্র উঠে বলল, এখন যাই। সুবালা কাতর স্বরে বলল, এ কি, এখনই যাবে কেন? হিমটা আজ আর লাগাবো না। বলে সত্যেন্দ্র এবার বিদায় গ্রহণ করল। উপর্যুপরি 3 দিন সত্যেন্দ্র আর ও পথ মাড়াল না। এই 3 দিন সুবালা উৎকণ্ঠিত হয়ে তাকে অনেকগুলো পত্র লিখল, নানা অছিলায় তাকে ডেকে পাঠালো, কিন্তু সত্যেন্দ্র একটা না একটা ওজোর করে কাটিয়ে দিতে লাগলো। 4র্থ দিন রবিবার ছিল। অপরাহ্নকালে সত্যেন্দ্র ভাবল, সুরেশবাবুর সাথে সাক্ষাৎ করে আসি, ফেরবার পথে সুবালাকেও দেখে আসব। ঘণ্টাখানেক সুরেশবাবুর বাড়িতে বসে সত্যেন্দ্র গল্পগুজব করল। সেই বেনামি চিঠিখানি বার করে উভয়ে তার প্রেরক সম্বন্ধে নানারূপ অনুমান করতে লাগল। 5টার পর উঠে সত্যেন্দ্র সুবালার বাড়ির দিকে চলল। বাগান পার হয়ে সামনের বারান্দায় উঠতে সত্যেন্দ্র দেখল সুবালার বেয়ারা একখানা চিঠি হাতে করে বার হচ্ছে। সত্যেন্দ্রকে দেখা মাত্র সে যেন একটু ভীত হয়ে তাড়াতাড়ি চিঠিখানা নিচে জামার পকেটের মধ্যে লুকিয়ে ফেলল। ওই রঙের ওই প্রকার খামে সুবালা সত্যেন্দ্রকে চিঠি লিখে থাকে। বেয়ারার আচরণ ও মুখভাব দেখে সত্যেন্দ্রর ভারী সন্দেহ হলো। জিজ্ঞাসা করল, কিসকা চিঠি হ্যায় রে? বেয়ারা থতমত খেয়ে বলল, চিঠি নেই হুজুর, একটু কাগজ। সত্যেন্দ্র চোখ রাঙিয়ে বলল, নিকালো দেখে। বেয়ারা কম্পিত হস্তে চিঠি বার করল। সত্যেন্দ্র দেখল খামে তারই নাম, যদিও সুবালার হস্তাক্ষর নেই। নিমিষের মধ্যে খুলে পাঠ করল। শ্রীযুক্ত ঘোষ স্যার, কমলেশু, পরে মেম সাহেবের শরীর বড়ই খারাপ হয়েছে। তিনি শয্যাগত। তেনার অতিশয় মাথা ধরেছে। আপনি শীঘ্র এসে তেনাকে একবার দেখবেন। এর চেয়ে অধিক আর কি লিখিব। ইতি শ্রীমতী কামিনী দাসী। চিঠিখানা পড়া মাত্র একটা কথা বিদ্যুতের মতো সত্যেন্দ্রর মনে প্রবেশ করল। চিঠি পকেটে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখল বারান্দায় বসে সুবালা ও কামিনী তাস খেলছে। সুবালা তাস হাতে করে উচ্চস্বরে হাসছে। জুতোর শব্দ পেয়ে সত্যেন্দ্রকে দেখা মাত্র তারা দুজনে ধর্মর করে দাঁড়িয়ে উঠল। কামিনী তাসগুলো কুড়িয়ে নিয়ে একটা ঘরের মধ্যে প্রবেশ করল। সত্যেন্দ্র বারান্দায় উঠে দেখল সুবালার মুখ পাংশু বর্ণ ধারণ করেছে। বিহবল কণ্ঠে বলল, এসো, এতদিন আসোনি কেন? সত্যেন্দ্র তার দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার নাকি মাথা ধরেছে? সুবালা মাথা টিপে ধরে বলল, হ্যাঁ, ধরেছে বই কি, সেই বেলা 3টে থেকে ধরেছে। তোমায় কে বলল? আমি তোমার বারান্দায় উঠেই বিয়ারার কাছে চিঠি পেলাম। কামিনী লিখেছে। হ্যাঁ, কামিনীকে বলেছিলাম চিঠি লিখে তোমায় ডেকে পাঠাতে। আচ্ছা, এক কাজ করো, একটু গোলাপ জল আর অডিকোলন মিশিয়ে মাথায় দাও। আমার একটু তাড়াতাড়ি আছে, আমি চললাম। বলে মশ করে সত্যেন্দ্র বাইরে বেরিয়ে গেল। যথাসাধ্য ক্ষিপ্র চরণে সুরেশবাবুর বাংলোয় গিয়ে এসে দেখল তিনি টেবিল চেয়ার প্রভৃতি বার করে বারান্দার নিচে বাগানে বসেছেন। সত্যেন্দ্র হাঁপাতে হাঁপাতে বলল, সেই বেনামি চিঠিখানা বের করুন তো। টেবিলের ওপরেই অফিস বাক্স ছিল। সুরেশবাবু পত্রখানা বার করে দিলেন। সত্যেন্দ্র দাঁড়িয়ে সেই চিঠি আর কামিনীর এই চিঠি পাশাপাশি ধরে মিলিয়ে দেখল। পরে দুখানাই সুরেশবাবুর সামনে ফেলে বলল, দেখুন এক হাতে লেখা কিনা। পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছে সত্যেন্দ্র একখানা চেয়ারে বসল। সুরেশবাবু পত্র দুখানা পরীক্ষা করে হা হা করে হেসে উঠলেন। বললেন, একই হাতের লেখা, বানান ভুল, ভাষার ভুলগুলি পর্যন্ত মিলে যাচ্ছে। দেখলে হে, বৃদ্ধস্য বচনং। যা যা ঘটেছিল সত্যেন্দ্র তখন সমস্তই বর্ণনা করল। সুরেশবাবু বললেন, ধর্মের কল বাতাসে নড়ে গেছে। 3-4 দিন তুমি চাওনি, ওরা ভাবলো বুঝিবা শিকলিক্স কাটলে তুমি, তাই কামিনীকে দিয়ে চিঠি লেখালো, যাতে তুমি মনে করো আহা বেচারির এত অসুখ করেছে যে নিজে চিঠিখানাও লিখতে পারেনি। বেহারাকে নিশ্চয় শিখিয়ে দিয়েছিল যে সাহেব যদি জিজ্ঞাসা করেন তো বলিস মেম সাহেব বিছানায় পড়ে ছটপট করছেন। বেহারা আমার বঙ্গালয়ে যাবে, তারপর তুমি আসবে। ইতিমধ্যে তাসের বাজিটে সেরে নিয়ে মেম সাহেব বিছানায় পড়ে ছটপট করতেন, কিন্তু তুমি যে হুপ করে গিয়ে পড়বে তা আর কি করে জানবে বলো?
সত্যেন্দ্র বলল, আচ্ছা, নিজের নামে অমন বদনাম দিয়ে জির দ্বারাই ওরকম বেনামে চিঠি লিখবার উদ্দেশ্য কি? সুরেশবাবু বললেন, উদ্দেশ্য তো জলের মতো স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা গোলমাল হবে, ধর্ম ভেবে ওকে তুমি বিবাহ করতে সম্মত হবে, এই আর কি। যা উদ্দেশ্য করে চিঠি লিখিয়েছিল তা সফল হয়ে উঠেছিল। দেখো তোমার সরলা অবলার কীর্তিখানি। যে স্ত্রীলোক নিজের নামে অমন কলঙ্ক নিজে হাতে লেপে দিতে পারে, তার কি অসাধ্য কিছু আছে? এখন তোমার চোখে ফুটেছে তো? ফুটেছে বই কি। খুব রক্ষে পেয়ে গেছো। নির্মূল জলাশয়ে ভ্রমে ওই ইঁদো পুকুরে তো ঝাঁপ দিতে যাচ্ছিলে। খুব বেঁচে গেছো, খুব বেঁচে গেছো। দুটকা দুটকা। পরদিন সত্যেন্দ্র 3 মাসের ছুটির জন্য দরখাস্ত দিল। ছুটি নিয়ে বাড়ি গিয়ে মাতৃ নির্বাচিত সেই সুন্দরী ডাগর মেয়েটিকেই বিয়ে করে ফেলল। শেষ হলো আমাদের আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প লেডি ডাক্তার। আজকের এই গল্পের বিন্যাসে আমাদের সাথে ছিলেন সূত্রধার কাব্যশ্রী, কথক রাজ চট্টোপাধ্যায়, অন্যান্য ভূমিকায় অচ্যুতা, পিয়ালি, অরিত্র, অতনু, শ্রমণ, সম্রাট ও তানিশা। আবহ নির্মাণ সৌম্যদীপ ও আকাশ। প্রচ্ছদ ও অলঙ্করণ মিনহাজুল। গল্পটি আপনার মনে কেমন দাগ কাটল তা আমাদের জানাতে ভুলবেন না। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।